আমাদেরকে কোনো শাস্তির আন্ডার আনতে পারবেন না। পরকীয়াটা ডিভোর্সের একটি, আমি যেটা বলবো ডিভোর্সের একটা কারণ হতে পারে। এই যে পরকীয়া যে ব্যাপারটা, এই পরকীয়ার ব্যাপারটা আসলে প্রতিকার কি? আপনি একজন নারী হিসেবে কি মনে করেন? মানে তুমি বিয়ে হয়ে গেছে দেখে তুমি মানে আমার কেনা হয়ে গেছো বা রেজিস্ট্রি করে ফেলছে দেখে আমি তোমার, এটা হাজবেন্ড কেও অনেক সময় বলি, আমরা ওয়াইফ কেও বলি। শুধু দর্শক, আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি BD24 লাইভের ভিজুয়াল কন্টেন্টের দুনিয়ায়। তাজবীর সজীব শুনতে চাই। তাজবীর সজীব আমি পেশায় শিক্ষক, সাংবাদিক এবং লেখক। টক শোতে আবারও এসেছেন। আবারও কেন বলছি, আমরা এর আগেও আমরা শোতে পেয়েছি, নিয়মিতই পাই। আমাদের সাথে অ্যাডভোকেট শান্তা, উনি দারুণ মানুষ, দারুণ আইনজীবী হিসেবে আমরা তাকে জানি এবং আলোকিত মানুষ হিসেবে জানি। শান্তা, আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা এমন টপিক নিয়ে আমরা আলোচনা করব যেগুলো একটু স্পর্শকাতর, একটু ট্যাবু সমাজে। সেটা হচ্ছে পরকীয়া নিয়ে। ঠিক পরকীয়া না, আমাদের টপিকসটা হচ্ছে দর্শক ডিভোর্স, পরকীয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া। তো এই বিষয়ে আমরা একটু প্রথমে যদি এইভাবে প্রশ্নটা করি, আমি যদি দেখে করি স্ক্রিনে, সেটা হচ্ছে পরকীয়ার কারণে, যদি আমি প্রশ্নটা একটু সুন্দরভাবে করি, যে বাংলাদেশের বিদ্যমান পারিবারিক আইন অনুযায়ী পরকীয়া কিভাবে সংজ্ঞায়িত হয় এবং এটি ডিভোর্সের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কি বলবেন? সাথে আরেকটু, যে ডিভোর্সের ভিত্তি হিসেবে কি পরকীয়া আসলে প্রাসঙ্গিক, আপনি কি বলছেন? থ্যাংক ইউ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই সুন্দর শোতে। ঠিক আছে, আসলে আমরা যে বিষয় নিয়ে এখন কথা বলছি সেটা আসলে মানে আমার কাছে মনে হয় সবচেয়ে ঘৃণিত একটা বিষয় সমাজে হচ্ছে। তো হ্যাঁ, এখন সমাজে হচ্ছে। এখন আপনি যদি আমাদের দেশে, যেটা আপনি বললেন যে বিদ্যমান আইন অনুযায়ী এটা প্রাসঙ্গিক কিনা ডিভোর্সের ক্ষেত্রে, আমি যেটা বলবো সেটা হচ্ছে পরকীয়া বা অ্যাডাল্ট্রি, হ্যাঁ, যেটা এইটা নিয়ে কিন্তু কোনো আইন ঠিক ওইভাবে আমাদের বাংলাদেশে নাই। ঠিক আছে, এখন যে আইনটা আছে সেটা হচ্ছে ব্যভিচার নিয়ে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ব্যভিচার সেটা হচ্ছে আপনার বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী। এটা ব্যভিচারটা কি সেটা যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী 497 ধারায় ব্যভিচার সম্বন্ধে বলা হয়েছে। ব্যভিচার হবে তখনই যখন হচ্ছে একজন বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী, হ্যাঁ, তারা তাদের হাজবেন্ড বা ওয়াইফের উইদাউট কনসেন্ট, হ্যাঁ, তারা যখন কোনো আপনার ইন্টারকোর্সের মাধ্যমে তাদের একটা সম্পর্ক ক্রিয়েট হবে। মানে এটা কি ফিজিক্যাল ইন্টারকোর্স হতে হবে? হ্যাঁ, অবশ্যই ফিজিক্যাল ইন্টারকোর্স, না হলে কি পরকীয়া ধরা যাবে না? ধরেন ওনারা, আমি যদি এভাবে করি যে না, আমি আপনাকে যদি একটু বলি, আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে পরকীয়াটা আর আপনি ব্যভিচারটা কিন্তু আচ্ছা ব্যভিচার। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছি যে আইনে আছে কিনা, আপনি আমাকে বলেছেন পরকীয়া, আমি বলছি যে ব্যভিচারটা আছে আমাদের আইনে, সেটা হচ্ছে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীর মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি যদি ঘটে, এবং সেটা কোনো ধর্ষণ না। ঠিক আছে, আমি আপনাদের যেহেতু একটু ছোট, মানে শোটা একটু আমাদের টাইম লিমিট আছে, এই জন্য আমি কিন্তু বুঝার স্বার্থে আপনাকে এই কথা বলছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু যে বিবাহিত পুরুষটা, হ্যাঁ, আপনার এই পরকীয়া করেছে বা ব্যভিচারটা করেছে, শুধুমাত্র আইনে কিন্তু তার সম্বন্ধেই বলা আছে, তার শাস্তি সম্বন্ধে বলা আছে। তার শাস্তি হবে, এই কেসটা কে করতে পারবে? এই কেসটা করতে পারবে ওই যে বিবাহিত নারী যার সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে বা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তার হাজবেন্ড। ও আচ্ছা, ঠিক আছে, সেই ওয়াইফ করতে পারবে না? ওয়াইফও করতে পারবে তার হাজবেন্ডের নামে। কিন্তু এইখানে কিন্তু এই আইনে কিন্তু মহিলাদের কোনো, মানে আপনি মহিলাদেরকে কোনো শাস্তির আন্ডার আনতে পারবেন না। ও আনা যাবে না? না, আনা যাবে না। এখন এই বিষয়ে কিন্তু হাইকোর্টের রিট চলছে। আচ্ছা, আপনি একজন নারী হিসেবে কি বলবেন? হ্যাঁ, রিট চলছে কোন বিষয়? আসলে রিট চলছে যে নারীদের বিষয় করতে হবে। হ্যাঁ, নারীদের বিষয় করতে হবে। হ্যাঁ, কারণ অপরাধী দুইজনই। হ্যাঁ, অপরাধী দুইজনই হতে পারে। মানে আমরা যে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলছি, এই ক্রিয়া প্রতিক্রিয়া তো দুইজনই ঘটাচ্ছে। হ্যাঁ, আপনি ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু বলছেন, তার মানে ক্রিয়া তো প্রতিক্রিয়া আছে, তো দুইজনই একসাথে করছে, সেই ক্ষেত্রে এই বিষয়ে রিট চলছে। হ্যাঁ, এখন এইটা তো আসলে এই বিষয় টপিকসটা নিয়ে কথা বলতে আসলে আমিও সবসময় প্রস্তুত না। এখন আইনজীবী হিসেবে আমাকে তো প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে। এই কারণেই আসলে মূলত আমি কিন্তু এই ধরনের কেস কি আপনি, আসলে আমরা মূলত ডিভোর্সের কেস পাই, কিন্তু পরকীয়াটা ডিভোর্সের একটি, আমি যেটা বলবো ডিভোর্সের একটা কারণ হতে পারে, কিন্তু পরকীয়ার জন্য ডিভোর্স, হ্যাঁ, বা এইটুকু আইন কোনো এরকম কোনো না। আচ্ছা, আপনি ডিভোর্স নিয়ে কাজ করেন, তাহলে আমরা ডিভোর্সে ইন ডেপথ একটু চলে যাই। হ্যাঁ, আচ্ছা, ডিভোর্সের ক্ষেত্রে
যখন বাবা মার ডিভোর্স হচ্ছে সন্তানের কি হয়? সন্তান আসলে বাবা মার ডিভোর্সটা তো হচ্ছে, হ্যাঁ, সন্তান কে পাবে, কিভাবে পাবে? সন্তান সবচেয়ে বেশি সাফারার, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি আপনার সন্তান কিন্তু বা আপনার ওয়াইফ যেটাই বলেন না কেন, আপনার কিন্তু বাবা মা দিন শেষে। তার কাছে কিন্তু এটা বাবা মা। আপনাদের কাছে যে ঠিক আছে তাকে ভালো লাগলো না, শারীরিকভাবে মানসিকভাবে আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ওকে ফাইন, আমি ডিভোর্স করলাম, কিন্তু সন্তানটা কিন্তু তার বাবা মাকে হারাচ্ছে, তো সে কিন্তু সবচেয়ে বড় সাফারার। এখন কথা হচ্ছে যে আফটার ডিভোর্স তো অনেক কিছুই আসে, যেমন দেনমোহর, ভরণ পোষণ, খোল পোষণ, অনেক কিছুই আসে। তো সেই ক্ষেত্রে বাবা কিন্তু লিগ্যাল গার্ডিয়ান আর মা কিন্তু কাস্টোডিয়ান। আচ্ছা, দেনমোহরের ব্যাপারে যদি একটু বলতেন, যে মিস্টার এক্স আমরা ধরলাম যে স্বামী, আর স্ত্রী হচ্ছে মিস্টার ওয়াই, তো দেনমোহর ধরেন 10 লাখ আছে, তো এইটা কি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ডিভোর্সের কতদিন পরে? কিভাবে মানে ডিভোর্সের প্রক্রিয়াটা কি? দেনমোহরটা কিন্তু অনেকেরই কিন্তু জানার ইচ্ছা আছে, আমাদের কাছে অনেক কোশ্চেন এসেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো সেটা এবছর আমি একটু, যেহেতু আপনাদের টাইম লিমিট আছে, আমি বারবার বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমি তাহলে শর্ট করে, কারণ এই আইন নিয়ে বলে আপনাদের পুরো একটা শোই চলে যাবে শুধুমাত্র দেনমোহর নিয়ে যদি আমি কথা বলি। আচ্ছা, দেনমোহরটাকে আপনাকে অবশ্যই আদায় করতে হবে, সেটা ডিভোর্স ছেলেদের আর মেয়েদের, ঠিক আছে? এবং এই দেনমোহরও কিন্তু আবার ক্যাটাগরি আছে, যে আপনি কখন অর্ধেক দিবেন, কখন পুরোটা দিবেন, হ্যাঁ, এটা নিয়ে বিষয় আলাপ করতে গেলে আপনার মানে পুরো একটা শো লাগবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার দেনমোহর কিন্তু আদায়, সেটা ডিভোর্স দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে দিতে হবে। অনেকে দেয় না, অনেকে আবেদন করে যে হচ্ছে আমার টাকা নেই, এই যে আপনার কেস চলে পারিবারিক আদালতে, না কিস্তিতে দেওয়ার অনুমতিও তো জাজটা দেন, যদি আমি ভুল না করি। যদি আপনি সেটা যে পারিবারিক আদালতে আপনি সেটাকে ওইভাবে আপনাকে কেস করে ওইভাবে আপনাকে। আর দেনমোহরটা কি আসলে কোনো ডকুমেন্টস আকারে দিতে হয়, যে ব্যাংকে দিতে হবে বা চেকে দিতে হবে? এটা আসলে আপনার, কিন্তু ধরেন আমি আপনাকে দিলাম, ঠিক আছে, এটা কেউ দেখলো না, আপনি অস্বীকার করলেন যে আপনাকে দেই নাই, তখন কি হবে? আমি আপনাকে বলি যে আপনার কিন্তু দেনমোহরের কথাটা কিন্তু লেখা থাকে যখন আমরা কাবিননামা করি, হ্যাঁ, কাবিন রেজিস্ট্রি করি যখন, তখন কিন্তু দেনমোহরের কথাটা লেখা আছে, হ্যাঁ। তার মানে আপনি সেটাকে কোথায় রেজিস্ট্রি কাবিন করছি যে, তখন কিন্তু ওইটাই কিন্তু আপনার প্রমাণ, রাইট, যে আপনি ওইখানে যদি দেনমোহরটা দিয়ে দেন তখন কিন্তু আপনার একটা প্রমাণ থেকে যায়। আচ্ছা, আর এই জন্য কিন্তু ইসলামে বলেছে যে আপনার দেনমোহরটা আদায় করতে হবে, আচ্ছা, সাথে সাথে আদায় করতে হবে। এবং শেষের দিকে চলে আসি, হ্যাঁ, সেটা হচ্ছে যে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ধরেন এক্স মানে আমরা হচ্ছে ছেলে ধরছি, মানে হাজবেন্ড ধরছি, ওয়াই মানে নারী ধরছি, ওয়াইফ, দুজন আলাদা হয়ে গেলেন, একজন মেয়ে সন্তান আছে এক্স এবং ওয়াই এর আবার বিয়ে হলো অন্য জায়গায়, এক্স এরও বিয়ে হলো অন্য জায়গায়, এরপরে এই স্বামীরা একটা মেয়ে হলো অথবা ছেলে হলো, এই ভাগাভাগিটা কিভাবে হবে? আচ্ছা, আমি এখানে একটু সম্পত্তির ভাগাভাগি, সম্পত্তির ভাগাভাগিটাই বলছি আপনাকে, আমি এখানে একটু ক্লিয়ার করি। দেখেন, দুজনেই কিন্তু আপনার সন্তান, আদারওয়াইজ ইউ হ্যাভ মেল চাইল্ড অর ফিমেল চাইল্ড, দুজনেই কিন্তু আপনার সন্তান। তো দুজনেই যদি আপনার সন্তান হয়, তাহলে কিন্তু সম্পত্তি বন্টন আইন অনুযায়ী বা উত্তরাধিকার আইন অনুযায়ী যেইভাবে এবং মুসলিম আইন অনুযায়ী যেভাবে সম্পত্তির ভাগাভাগি হয়, ঠিক সেভাবেই হবে। সেটা আপনার আগের ঘরের পরের ঘরে এইভাবে কিন্তু সন্তান, অনেকেই জানে অনেকেই তো জানে না, যদি একটু ছোট করে ব্যাখ্যা করতে। সেটা হচ্ছে আমাদের ইসলামিক আইনে 2:1, হ্যাঁ, যে ছেলেরা পাবে 2 ভাগ আর মেয়েরা পাবে 1 ভাগ, সেটা যে ঘরেরই হোক। আপনার এখানে যত সন্তানই থাকুক, ওয়াইফ পাবে না, এক্স এর বর্তমান ওয়াইফ, হ্যাঁ, বর্তমান ওয়াইফ পাবে, কিন্তু যদি আপনি যাকে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন বা যার সাথে আপনার চায়, সে কিন্তু শুধুমাত্র ভরণ, কিন্তু লিখে দেয়া যায় কিনা যে আমি, দেখা যাচ্ছে এক্স ওয়াই এর যে সন্তান, এক্স ওয়াই এর মিলিত সন্তান, তাকে সব লিখে দিবে যে বর্তমান দিব না আমি, না, এটা আপনি কখনোই পারবেন না, বা বর্তমানকে দিব, না, এটা আপনি কখনোই, তখন সেটা হবে কি কন্টেস্টে চলে যাবে, কিন্তু তখন সেটা কিন্তু আইনি আদালতে চলে যাবে, এটা আপনি কখনোই পারবেন না। আচ্ছা, এই যে পরকীয়া যে ব্যাপারটা, এই পরকীয়ার ব্যাপারটা আসলে প্রতিকার কি? আপনি একজন নারী হিসেবে কি মনে করেন? আইনজীবী না, এখানে তো আইনজীবীর ব্যাপারটা নেই আসলে। আচ্ছা, যেহেতু আইনে পরকীয়া নিয়ে কিছু নেই, তো সেক্ষেত্রে আপনি নারী হিসেবে কি বলবেন যে প্রতিকারটা কি, কিভাবে আমরা এই পরকীয়া না করতে পারি, যাতে ক্রিয়া না হয়, প্রতিক্রিয়া না হয়, ডিভোর্স না হয়? আচ্ছা, আমি যেটা বলবো, আমাদের মানে আমি একজন নারী হিসেবে, সেটা হচ্ছে কি, আমরা সবসময় ওয়েস্টার্ন কালচারটা খুব বেশি ফলো করি, হ্যাঁ। তো আমরা কি করি, ওয়েস্টার্নের যেগুলো ওরা ফলো, মানে যেগুলো ওরা আসলে পাশ্চাত্য দেশে যেগুলো ওরা ছেড়ে দিয়েছে, এগুলোকে ওরা খারাপ মনে করছে, সেগুলো কিন্তু আমাদের দেশে আমরা এটাকে কি করছি, মনে করছি যে ভালো হিসাবে আছে। এখন আমাদের যেটা মানে আমি প্রতিকারটা বলবো, এখন আপনার মন কি চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, হ্যাঁ। এখন এইখানে আমি যতটুকু আইনজীবী হিসেবে বলেন বা একজন নারী হিসেবে যতটুকু সমাধান আমার দাও, আমাদের হচ্ছে ফ্যামিলি কনভারসেশনটা অনেক বাড়াতে হবে। আমরা হচ্ছে কোনো বিষয় নিয়ে কথা বলি না, যেটা ইসলামেও আছে, যে তুমি
প্রথমে কথা বলো। কথা আমরা কিভাবে বলবো, আমরা যে ডিভাইস নিয়ে ব্যস্ত থাকি এখন। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে আমরা ডিভাইস থেকে আমাদেরকে সময় দিতে হবে, আমাদের কথা বলতে হবে। আর মানে স্বামী স্ত্রী পাশাপাশি বসে দুজন দুটো মোবাইল ব্যবহার করছে, না না না, আমাদের হচ্ছে একটা মি টাইম থাকতে হবে, যেটা এখন বলে যে মি টাইম থাকতে হবে। এবং আমাদের যখন বিয়ে হয়ে যাবে দুজনেরই কিন্তু আলাদা করে একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, যে অনেক সময় হয় না, মানে তুমি বিয়ে হয়ে গেছে দেখে তুমি মানে আমার কেনা হয়ে গেছো বা রেজিস্ট্রি করে ফেলছে দেখে আমি তোমার, এটা হাজবেন্ড কেও অনেক সময় বলি, আমরা ওয়াইফ কেও বলি, শুধু যে ওয়াইফ কে আমরা বলি তা না, হাজবেন্ডের ক্ষেত্রে এটা না, তুমি বাইরে যেতে পারবে না, ঘুরতে যেতে পারবে না। আমার কথা হচ্ছে সবকিছুই করতে পারবা, কিন্তু সেখানে বিশ্বাসটা থাকতে হবে, সেখানে কনভারসেশন থাকতে হবে, সেখানে টাইমটা থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে, দুজনকেই সমঝোতার মধ্যে আসতে হবে। রাইট। আচ্ছা, শেষ করার আগে যদি আপনার প্রস্তুতি নেই, আগে থেকে আমি বলে রাখিনি আপনাকে, তারপরে মনে করতে পারেন কিনা কোনো জটিল ডিভোর্সের কেস যেহেতু আপনি হ্যান্ডেল করেন, মনে করতে পারেন যে কোনো কেস যদি একটু গল্প আকারে আমাদেরকে বলতেন, দর্শক শুনতো, শেখার যদি কিছু থাকতো সেখানে। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস, আমি একটা মানে কেস সলভ, মানে সলভ বলবো না, আমি সলভের মাঝে এসেছিলাম। জি, পরে তারা অবশ্য মিলে গেছে। আমি এই ঘটনাটাই বলবো, কারণ আমি আমি সবসময় গল্প, এমন গল্প পড়ি যেগুলো এন্ডিং মজা লাগে, এন্ডিংটা মিলে যায় এবং শিক্ষণীয় শিখতে পারি, অবশ্যই শিখতে পারি। আর আমার হচ্ছে সবসময় মানুষ মিলে যাচ্ছে, এর চেয়ে ভালো কিছু তার হতে পারে না, তাই না? মিলনের চেয়ে ভালো কিছু। আমি আপনাকে বলি যে আমার এখানে মানে আমার চেম্বারে দুজন, একজন হাজবেন্ড একজন ওয়াইফ এসেছে। তারা একদম ছেড়ে দিবে যে ওয়াইফ আপনার হচ্ছে হাজবেন্ড মানে এরকম আপনার পরকীয়ার সাথে জড়িত, ওয়াইফও দেখা যাচ্ছে এদিক সেদিক কথা বলে। তো তখন তারা দুজন আসছে, না আপা আমি একদম ডিভোর্সই দিব, আমার আর কোনো ইয়ে নেই, তাদের দুটো ছেলে মেয়ে আছে। তখন আমি তাদেরকে বললাম যে আচ্ছা আপনারা ডিভোর্স দিবেন, ওকে ফাইন, আমাকে তো আমার কাজের জন্য 2টা দিন সময় দিতে হবে, হ্যাঁ আপনারা একটা কাজ করেন, আলাদা আলাদা ভাবে আসেন। আচ্ছা, দুজন। হ্যাঁ, আচ্ছা। তো আমি কি করলাম, যেহেতু মহিলাটা আমার কাছে প্রথম এসেছে, আমি মহিলার সাথে প্রথমে 2 ঘন্টা কথা বললাম, কাউন্সিলিং করলাম। হ্যাঁ, তারপরে আমি পুরুষটার সাথে পরের দিন আবার 2 ঘন্টা কাউন্সিলিং করলাম। আমি যেটা কাজটা করেছি এই কাউন্সিলিং এর মধ্যে, পুরুষটাকে পুরুষটার ভুল বোঝানো সাহায্য করেছি, মহিলাকে মহিলার ভুল বোঝায়। এবং আমি বলেছি যে আপনারা 15 দিন সময় নেন, নেওয়ার পরে যদি আপনারা মনে করেন যে আপনারা ডিভোর্স দিবেন, তাহলে আপনারা আবার আমার কাছে আসেন। না, 15 দিন পরে তাদের কিছু হয়নি, তারা আবার আমার কাছে আসছে। আচ্ছা, যে ঠিক আছে আমরা ডিভোর্স দিব। ধন্যবাদ দিতে আসছে? না না না, ধন্যবাদ না, আমাকে ডিভোর্স দিব সেই জন্য আসছে। ও আচ্ছা। তারপর আমি দুজনকে পাশাপাশি বসালাম। ও আচ্ছা, 15 দিন পর আসছে ডিভোর্স দিব। ও আচ্ছা, আমরা বসালাম এবং বাচ্চাদেরকে ডাকলাম, আমি বললাম যে আপনাদের অসুবিধাটা কোথায়, রাইট, আপনারা যদি কাউকে পছন্দ। তখন মেয়ে বলল না, ও তো আমাকে সময় দেয় না দেখে আমি আরেকজনের সাথে কথা বলি। ছেলে বলল না, ও আমাকে সময় দেয় না দেখে আরেকজনের সাথে, মানে এরকম দুইজনই পারিবারিক ইস্যুস নিয়ে তারা কথা বলল। আমি বলার পর বললাম যে এগুলো কিন্তু আপনাদের দ্বারাই ক্রিয়েট, রাইট, আপনাদের দুজনের দ্বারাই ক্রিয়েট। এখন একটা মেয়ে যখন মা হয় তার কিন্তু অনেক ধরনের অবস্টাকেলের মধ্যে পার হতে হয়। যেমন আমারও 3 বাচ্চা, আমিও নিজে জানি, আমি অনেক অনেক সময় মুড সুইং হয়, এবং মুড সুইংটা কিন্তু একটা রোগ, আপনি এটা জেনে থাকবেন। দর্শকদের একটু হার্ট হবে আপনার 3 বাচ্চা জানেন। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন প্লিজ। সেটা হচ্ছে কি যে আপনার অনেক সময় মুড সুইং কিন্তু একটা রোগ, বাংলাদেশে এটার সাথে অনেকভাবে পরিচিত না, কিন্তু এটা কিন্তু আপনার মুড সুইং, এটা মহিলাদের কিন্তু অনেক বড় একটা রোগ। এবং এটা কিন্তু আপনার একটা সময় গিয়ে এটা আমাদের মানসিক ভাবে আমাদের মানসিক ব্যাখ্যায় আছে, এটা হেলথ ইস্যু আছে। হ্যাঁ, তো এখন দেখা যায় কি অনেক সময় ওই সময়টা যদি হাজবেন্ড ওয়াইফটাকে হেল্প না করে, তখন কিন্তু হয় কি জানেন, এই যে ডিভোর্সের মতো এত, তো আপনি বোঝানোর পর কি হলো, বোঝানোর পরে তারা কি করলো, 15 দিন পরে এসে আমাকে থ্যাঙ্কস দিল, বললো আপা আমি আর ডিভোর্স দিব না, থ্যাংক ইউ। মিষ্টি নিয়ে আসেনি সাথে? অবশ্যই, তারা এখনো পর্যন্ত তারা যদি বাইরে মিষ্টি পাঠায় আপনাকে যায়, আমার জন্য কিছু না কিছু তারা আনবে। এবং এটাতে আসলে আমি প্লিজ, আমি আইনজীবী হিসেবে আমি নিজেকে এই ঘটনার পর থেকে আমি মনে করি আসলে আমি অনেক বেশি সফল। থ্যাংক ইউ। আমরা শেষ করছি। এই জন্যই আমি আসলে শান্তা, অ্যাডভোকেট শান্তাকে আলোকিত মানুষ বলেছি। উনি বিচ্ছেদে বিশ্বাস করেন না, উনি মিলনে বিশ্বাস করেন, আলোয় বিশ্বাস করেন, কালোই নয়। সো দর্শক, আমরাও চাইবো ডিভোর্স নয়, আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, সংসার সবাই সুখের হোক, জীবন সুখের হোক। ভালো থাকবেন দর্শক, ধন্যবাদ।